একজন একদিন বলেছিল আমাকে, সবার মধ্যে একটা লুকিয়ে একটা ডিরেক্টর থাকে। আমার এক স্বনামধন্য পরিচালকের সঙ্গে কথা হচ্ছে, যিনি মানে বারবার প্রমাণিত করেছেন যে আহ, তার ছবি দিয়ে, তার ছবিকে মানে বাংলা ছবিকে আন্তর্জাতিক মানের ছবি তৈরি করেছেন, বিদেশে বারবার করে স্বীকৃতি পেয়েছেন, ভারতবর্ষে স্বীকৃতি পেয়েছেন, যিনি ছবি মানে দেখিয়েছেন মানুষকে, যিনি মুগ্ধ করেছেন, এরকম একজন ব্যক্তি। আমি নামটা নামটা যদি একটু বলছিলাম, এটা আস্তে আস্তে বলছিলাম, বেস্ট অ্যাট লাস্ট করে। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ ইনফোমিডিয়া পডকাস্ট। আমাদের সঙ্গে আজকে আছেন সাহির রাজ, যাকে আমরা মুখোশের ডেভিড পলের চরিত্র থেকে আরম্ভ করে তারপরে আমরা তাকে দেখি আবার প্রলয় জ্যাকের চরিত্রে অভিনয় করতে। তারপর আসে সে পারিয়ার অভিমন্যুর চরিত্রে, আর এখন তিনি শুধু অভিনেতাই নন, রয়েছেন তিনি এখন পরিচালনার দিকেও। তো ওয়েলকাম সাহির টু ইনফোমিডিয়া। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, ভালো আছি। গরমে কেমন লাগছে তোমার? ওইটা এই প্রশ্নটা না করলেই নয় কি, গরমে যেমন সবাই আছে তেমন আমি আর কি। তো গরমে কাজবাজ চলছে? কাজ চলছে, কাজ তো আটকে থাকবে না, কাজ চালাতেই হবে, আর কিছু করার নেই। থ্যাঙ্কফুলি যদি আমার ছবিটার কথা বলা হয়, সেটা এখন পোস্ট প্রোডাকশনের দিকে, সেটা তো তোমার শর্ট ফিল্ম ছিল মোস্টলি এটা? হ্যাঁ, আপাতত শর্ট দিয়ে শুরু। শর্ট দিয়ে শুরু করছো তো, মানে তোমার শর্ট ফিল্মটার নামটা যদি একটু বলে দাও। আমার শর্ট ফিল্মটার নাম হলো মাদার ডাজ নট ফিল দ্য ডেথ এনিমোর। বেশ বড় নাম একটা। আচ্ছা, এবার এটার কনসেপ্ট নিয়ে যদি বলতে হয়, তাহলে আমি একটু শর্টেই বলবো, হয়তো পুরোটা বার করবো না। এটা একটা সায়েন্স ফিকশন, এবং আসলে কি হয়, আমাদের গোটা এনভায়রনমেন্ট একটা ব্যালেন্সে চলে। ফুড চেনের একটা ব্যাপার থাকে, অবশ্যই থাকে, যে অমুক প্রাণীকে খাচ্ছে বা এরকম করে একটা জিনিস চলছে, বাট দেন অ্যাগেন তাও একটা ব্যালেন্সে চলে। এবং আমরা ছোটবেলায় পড়েছিলাম বায়োডাইভার্সিটি যেখানটাতে সব থেকে ভালো ব্যালেন্স আনে, সেই ব্যালেন্সটাকে বলা হয় বা সেই জায়গাগুলোকে বলা হয় হটস্পট। এখন সেটা অসুবিধা। তার কারণটা হচ্ছে কি, হিউম্যান ইন্টারভেনশন এতটাই বেড়ে গেছে, সেটা বিভিন্ন দিক দিয়ে হোক, অ্যাকোয়াটিক লাইফ, পলিথিন, এই ধরো মানে প্যাকেজ বা প্লাস্টিক ফেলে অ্যাকোয়াটিক লাইফ ধ্বংস করাই হোক, বা ধরো ডিজিটালাইজেশনের জন্য। এখন আমি পার্টিকুলারলি এখানটাতে ডিজিটালাইজেশনের উপর ফোকাস করছি। এই যে ধরো, একটা সময় আমাদের মানে ল্যান্ড ফোনেও চলতো, তারপর ইন্টারনেট এলো, খুব ভালো লাগলো, 2G, মানে একদম সেই শুরুটা হলো যেখানটা থেকে। সেই ফোনগুলো মানে আমি তো আমাদের এজটা আমরা ওই ট্রানজিশনটা দেখে এসেছি। তারপরে ডিমান্ড আরো বাড়ানো হলো, ডিমান্ড ক্রিয়েট করা হচ্ছে। হ্যাঁ, যেটা হয়তো তুমি নিজেও জানো না, টেকনোলজি সামথিং যেটা বারবার তোমাকে বলছে যে আচ্ছা এটা আপনি জানেন না, কিন্তু এটা আর একটা ভালো জিনিস, দেখুন এটা 3G, 4G, 5G। এবং এগুলো করতে করতে জিনিসটা কি হচ্ছে, মানে প্রচুর অসুবিধা হচ্ছে। আমি জানি যে কোনো এমন সায়েন্টিফিক জার্নাল নেই যেটা প্রমাণ করে যে এই 3G, 4G, 5G এই কনস্ট্যান্ট বাড়ার জন্য বা মোবাইল টাওয়ারের জন্য পাখি বা অন্যান্য অনেক পশু পাখির মৃত্যু হয়। এটা আমরা শুনেছি, হয়তো গুজবও হতে পারে, কারণ আমরা এটার কোনো সায়েন্টিফিক জার্নাল আমি অন্তত পাইনি। কিন্তু যেটা সত্যি সত্যি মানে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো হ্যাবিট্যাট লস। এই যে কনস্ট্যান্ট গাছ কেটে দেওয়া, ডিফরেস্টেশন, এই কারণের জন্য আমরা যদি কনস্ট্যান্ট আছে মানে কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে। এটা করতে করতে জিনিসটা কি হচ্ছে, মানুষ আলটিমেটলি কিন্তু মানুষের নিজেরই প্রবলেম করছে। এই দেখো, এখন প্রচন্ড গরম। প্রত্যেক বছর আমি 2010-এ তখন আমি স্কুলে পড়ছি, তখন আমি দেখেছিলাম ডিসকমফর্ট ইন্ডেক্স লাস্ট 10 বছরের থেকে সব থেকে বেশি, 11তে 11টা সব থেকে বেশি হলো। তাই হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে বাড়ছে। তাই হবে, এখন সবাই বলছে, এখন সবাই হঠাৎ করে বলছে যে না গাছ লাগান, গাছ লাগান, এই ব্যাপারটা বলছে। তো এবার গাছ লাগান ব্যাপারটা তো বেশ লাস্ট 2-3 বছর ধরে বেশি হাইপ খেয়ে আছে যে হ্যাঁ, এটা আরো হবে, গাছ লাগান গাছ লাগান, বাট স্টিল কোথাও না কোথাও গিয়ে যে উঁচু উঁচু বিল্ডিং যে বানানো হচ্ছে, তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি গাছ কেটেই কিন্তু সেই বিল্ডিং গুলো বানানো হচ্ছে। ফরেস্ট ল্যান্ডস কাটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি তো বলছি যে এইটা হয়তো প্রমাণিত নয় যে মোবাইল টাওয়ারের জন্যই পাখিগুলো মারা যাচ্ছে বা চড়াই পাখি মারা যাচ্ছে প্রিসাইজলি, কিন্তু যেটা প্রমাণিত সেটা হচ্ছে কি হ্যাবিট্যাট লস তো হচ্ছে, এবং তাই জন্য মারা যাচ্ছে। এটা করতে করতে কোথায় যেতে পারে, সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট হয়। আমার গল্পটা এই স্যাচুরেশন পয়েন্টটা থেকেই, অর্থাৎ সব সেটিং কিন্তু আমার গল্পতে একদম প্রেজেন্ট ডে সেটিং, সবকিছুই একদম নর্মাল।
কিন্তু ওয়ার ইট বিকামস আ সায়েন্স ফিকশন কেন হয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে কি আমি ছবিটার মাধ্যমে দেখাতে চাইছি যে সব কিছুর তো একটা মানে একটা লিমিট থাকে, ওই লিমিটটার পরে গিয়ে জিনিসটা কি হতে পারে, লিমিটটার পরে গিয়ে জিনিসটা এরকমই হতে পারে, আমি কিছু না বলেও যদি যতটুকু বলা যায় গোটা মানে দিস ক্যান বি লাইক, তখন না গোটা পৃথিবী ইনডিফারেন্ট হয়ে যাবে। মানে ধরুন মানে সিম্পল কথা, আজকে গাছের জন্য মানুষ বাঁচছে এবং মানুষও গাছকে আবার গাছ লাগাচ্ছে, গাছকে বাঁচাচ্ছে, এই জিনিসটা হচ্ছে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম যদি কোনো একটার মাত্রা অনেকটা বেড়ে যায় তখন অন্যটার আর ক্ষমতা থাকবে না আরেকজনকে বাঁচানোর জন্য। পয়েন্ট। সো তখন কি হতে পারে সেটা নিয়ে আমার ছবিটা, সায়েন্স ফিকশন। এই যা আমি এইটুকু প্রমিস করতে পারি, খুব ওভার কনফিডেন্টলি প্রমিস করছি, তার মানে সত্যি হয় পাগল হতে পারি নয় অন্য কিছু হতে পারে, যাই হোক। তো এটা এমন একটা গল্প যেটা কেউ কোথাও পড়েনি, কেউ কোথাও কোনো ছবিতে কোনো সিনেমায় দেখেনি, কেউ কোথাও শোনেনি। তো মানে সিনেমায় অভিনয় করা থেকে হঠাৎ করে পরিচালনা করা, একটা সিনেমার পরিচালনা করা, এই জিনিসটা কোথা থেকে? প্রথম কথা, আমি যে সিনেমা নিয়ে পড়াশোনা করছে বা যে সিনেমায় কোনো রকম ভাবে কাজ করে তার মাথায় অনেক সময় অনেকের মাথায় গল্প আছে, সবাই হয়তো কোনো না কোনো ভাবে, এটা একজন একদিন বলেছিল আমাকে, সবার মধ্যে একটা লুকিয়ে একটা ডিরেক্টর থাকে, কেউ করতে পারলো কেউ করলো না, কেউ করার ইচ্ছে হলো করলো না, নিজের খেলা। হঠাৎ করে আমি কখনো, আমি সত্যি বলছি মানে আমি অনেক বছর আগে একবার একটা সিনেমা বানানোর কথা ভেবেছিলাম এবং সেটা ফিচার ফিল্ম ছিল। তো এবার যথারীতি কে প্রডিউস করবে, কোত্থেকে টাকা আসবে, এরা যতই যাই হোক না কেন, মানে জিরো বাজেট বললে তো জিরো বাজেট হয় না, যে টাকাটা আসছে না ভালোই টাকা লাগে একটা। এবার ফিচার ফিল্ম তো আরোই টাকা লেগেছে। তো এবার আমি তাই জন্য ভাবিনি, আমি বললাম যে না বাবা, আমি যেটা করতে চাইছি অন্তত দু নৌকায় পা দিয়ে এখন করবো না, এগুলো ভাববো না। উই নেভার নো, আমাদের লাইফে হঠাৎ হঠাৎ এমন এমন ঘটনা ঘটে যায়। তো ওটাই বোধহয় দ্যাটস অল অ্যাবাউট লাইফ, মজাটা। আমার বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে, অ্যারাউন্ড এটা নভেম্বর ডিসেম্বর নাগাদ, আমার এক স্বনামধন্য পরিচালকের সঙ্গে কথা হচ্ছে, যিনি মানে বারবার প্রমাণিত করেছেন যে তার ছবিকে মানে বাংলা ছবিকে আন্তর্জাতিক মানের ছবি তৈরি করেছেন, বিদেশে বারবার করে স্বীকৃতি পেয়েছেন, ভারতবর্ষে স্বীকৃতি পেয়েছেন, যিনি ছবি মানে দেখিয়েছেন মানুষকে, যিনি মুগ্ধ করেছেন, এরকম একজন ব্যক্তি। নামটা যদি একটু বলছিলাম, এটা আস্তে আস্তে বলছিলাম, বেস্ট অ্যাট লাস্ট করে। তো যাই হোক, তার নাম অনিক দত্ত। অনিক দত্ত মতন পরিচালক, আমার তার সঙ্গে যে খুব বেশি আলাপ ছিল তা নয়, একটু আধটু করে আলাপ হয়েছে। যাই হোক, তো এবার নভেম্বর ডিসেম্বর নাগাদ এরকম একদিন ফোনে কথা হচ্ছে। তো উনি আমাকে বেশ কিছু কথা বলতে বলতে বললেন যে উনি আমার অভিনয়ের খুব প্রশংসা করেন, আমার খুব ভালো লাগার জায়গা যে আমার অভিনয় ভালো লাগে বা ভালো লেগেছে। তো এবার একদিন বলে, সাহেব আমার মনে হয় তুমি ডিরেকশন দিতে পারো, তুমি ডিরেকশন নিয়ে কেন ভাবো না, তুমি তো লেখালেখিও করো, তা তুমি ডিরেকশন নিয়ে কখনো ইচ্ছে করেনি? আমি বললাম না, মানে ভেবেছি, মানে কেন, মানে ভাবো না কেন, তুমি আমার মনে হয় ইউ ক্যান ডু ইট, চেষ্টা করো। এবার আমি আমি ওনাকে বলছি, মানে আপনি বলছেন এরকম ভাবে, আমি তো বুঝতেই পারছি না, মানে উনি উনি অনিক দত্ত, যার ছবি, যাকে আমি যখন চিনতামও না, তার ছবি তখনও দেখে আমি সেরকমভাবেই মুগ্ধ হয়েছি। মানে তিনি হট করে আমার মধ্যে কি দেখছেন, আমি একটা বাচ্চা ছেলের তুলনায় আমি অভিনয় করছি, ডিরেকশন, মানে আমি ডিরেকশনের কথা মানে ভাবিনি। আমি বললাম যে আমি অনেক বছর আগে ভেবেছিলাম একটা ফিচারের কথা, তারপরে আর ভাবিনি। তো এবার একদিন ওনার সঙ্গে বাড়িতে কথা হলো, এই ফিচারটা নিয়ে কথা হলো। এবার উনি আমাকে বললেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি একটা ওয়ার্ম আপ ম্যাচের মতন একটা শর্ট ফিল্ম বানাও। তার কারণটা হচ্ছে গিয়ে মানে বড় ছবিটা বানানোর আগে একটা ছোট ছবি বানানো খুব দরকার। এবার এরকমভাবেই এলো। এবার আমার কাছে এসে কোন কালে, আমি কলেজে পড়াশোনা করার সময় তখন শর্ট ফিল্ম বানিয়েছি, ডকুমেন্টারি বানিয়েছি, ওটা তো আজকের দিনে হয় না, এটা এখন অনেকগুলো বছর কেটে গেছে মাঝখানে। সো এবার ফুল ফ্লেজের যে এতদিনে কি করতে পারছি বা কি কত রকমের অসুবিধা হয়, আর সত্যি কথা মানে এটা ভাগ্যিস আমি শর্ট ফিল্মটা বানিয়েছি,
না হলে তো মানে আমি বুঝতেই পারতাম না যে মানে কত ধরনের অসুবিধা হতে পারে। এর মানে ফিল্মটার পেছনে যে অসুবিধাগুলো ওটা আর একটা অন্য একটা ফিল্ম, মানে ওটা আবোল তাবোল অসুবিধা। মানে আমি যেখানেই যাচ্ছি আমি একটু মজাই করে দিই, মানে অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে যাচ্ছে, একটু একটু হালকা হালকা মজার এলিমেন্ট না দিলে মানে না আমার আমার আমি বলছি আমি না একটা কথা বলতে বলতে না এদিক ওদিক প্রচুর শিফট করে যাই, হ্যাঁ আচ্ছা। এটা আমার অভ্যেস আছে, হয়ে যায়। যাই হোক, তো এবার ছবিটার জন্য একটা মিনিমাম বাজেট লাগবে। তো আমি প্রডিউসারও পেয়েছি। তো তখন জানি একটা হয়ে যাবে। শুটিং প্ল্যান হয়েছে তার 2 দিন আগে প্রডিউসার টাটা গেছে। এবার আমি এটা এমন একটা দিন যেদিনকে আমি আহ, দমদম স্টেশনে তখন দাঁড়িয়ে আছি, লাস্ট মেট্রোটা বোধহয় আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। এবার আমি লাস্ট মেট্রো নিয়ে বাড়ি চলে যেতে পারি, আমার ভালো লাগছে না আর যেতে। এবার আহ, আমার সঙ্গে সেদিনকে তিথি ছিল, তিথি মানে আমার গার্লফ্রেন্ডের কথা বলছি, ও ছিল। তো এবার ও বলছে তুই বাড়ি চলে যা, ঠিক আছে, সর্ট সামথিং আউট। আমার ভালো লাগছে না। তো এবার সেদিনকে আমি কি করেছি আমি পুরো কথাটা তো বলতে পারবো না, কারণ অনেকেই এটা দেখবে, তারপরে আমার ভাগ্যে বাস আছে। তবে আমি সারা রাত তো বাড়ি ফিরিনি। আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম, ভোর 4টের সময় আমি সেখান থেকে বেরিয়েছি। তখন আমাকে আর এক বন্ধু ফোন করেছে, তাকে আমি বললাম, ও আমি একটা স্টেটাস দিচ্ছি হোয়াটসঅ্যাপে, সিনেমা এবং আমাকে ভালোবাসলে দয়া করে আমাকে একটু ফোন করুন, দরকার আছে। তো এবার এরকম করে বেশ কিছুজন ফোন করেছে। তার মধ্যে একজন বললো, আমার ছোটবেলার বন্ধু গুড্ডু। আহ, গুড্ডু আমাকে বললো যে তুই ক্রাউড ফান্ডিং কর না, দেখ না যে যে যেরকম দেবে, তুই নিজে যতটুকু পাচ্ছিস সে কর। এবার আমি প্রাইমারিলি এরপরে এমন হয়েছে যে আরো মানে আমার গোটা শ্যুটটাকে রিশুট করতে হয়েছে। আমি করে দেখেছি আমার কোয়ালিটি মানে হচ্ছে না, আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। অ্যান্ড সামওয়্যার এটা বোঝাও খুব দরকার একটা কাজ করতে গেলে, যে আবেগে ভেসে গিয়ে মানে করছি বা ভালো লাগছে, মানে আমি ডিরেক্টর হয়ে বাবা করছি, এটা হলে হবে না। আমি গোটা শ্যুটটা এরকম একটা বাজেটে আমি প্রডিউসার পেলাম, অনেক লোক আমাকে কন্ট্রিবিউট করে করে আমাকে একটা জায়গায় আনলো। আমি শ্যুট করলাম, শ্যুট করার পরে আমি 95% ফেলে দিয়েছি। এত টাকা গেছে। কেন? আমার ভালো লাগে, আমার জাস্ট ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? তার গুণগত মানের জন্য ভালো লাগেনি। আমার একটা এমনিতেই এরকমভাবে বানাতে গেলে একটা ডিরেক্টরের তার অবস্থা যা হয়, তাকে মানে সব কিছুই করতে হচ্ছে। তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এমনিতেই জানতে হবে, কিন্তু তাকে সবই করতে হচ্ছে, তার পাশে বিরাট হ্যান্ডস নেই। আমার বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব, অভিজিৎ মিউজিকের কাজ করে, ও মিউজিক ডিরেক্টর, লিও হচ্ছে এডিটার, রাহুল, তানিয়া, কাদের কথা বলবো, দেবদূতি, এরা সবাই মিলে এগিয়ে এসছে বলে এরা মানে কলেজের সেই কলেজের বন্ধু বান্ধব, সেই ফিল্ম স্টাডিজের বন্ধু বান্ধব, তারাই আজকে এগিয়ে এসছে, তাই ছবিটা হচ্ছে। তো এবার আমি যখন দেখছি যে মানে সবাই এত একটা ভরসা করে এগিয়ে আসছে, আমিও তো একটা এ করেছি, মানে প্ল্যান করে এগিয়েছি। আজকে অনিক দত্ত, আমি জানি না উনি আমার মধ্যে কি দেখেছিলেন, উনি আমাকে বলেছিলেন, আর উনি বলতে মানে উনি হচ্ছে কি সেই স্পার্কটা ধরিয়ে দেওয়া, বাকিটা ওয়াইল্ড ফায়ার হয়ে যাওয়া। সো উনি না বললে হয়তো আমি শুরুও করতে পারতাম না। সবাই যদি একটু বিশ্বাসও একটা মানুষের উপর দেখাতে পারে, তাহলে সেই মানুষের অনেক দায়িত্ব থাকে। সে বলতে পারে না যেমন তেমন করে হয়ে যাবে। তো এবার আমি বুঝতে পারছিলাম যে এটা যেটা হয়েছে সেটা গুণগত মান খুবই খারাপ হয়েছে, কারণ আমি যেটা চাইছিলাম, পেন অ্যান্ড পেপার যেটা ছিল, শুটে গিয়ে সেটা হয়নি। কেন হয়নি কেন হয়নি সেটা অন্য ব্যাপার, সব কিছু বলা যায় না, যাই হোক, বাট দেন আগে ওটা হয়নি। আমি ফেলে দিয়েছি যতটুকু, যে কটা শট নেওয়া যেতে পারতো নিয়েছি, বাকি ব্যাস। আবার রিশুট করেছি আমার নিজের, আমি মাঝখানে একটা সিরিয়াল করেছি, সিরিয়াল থেকে যা টাকা কামিয়েছি তার কিছুটা ঢেলে কি আমি সিরিয়াল? করেছি একটা যিশু সেনগুপ্ত প্রোডাকশনের একটা সিরিয়াল, বড় গৌরী পাইস হোটেল। আচ্ছা। ওরাই আমার প্রথম এবং একমাত্র সিরিয়াল। তো এই যা আর কি, করে করে কোনোভাবে মানে বেগ বড়, স্টিল ইউ হ্যাভ টু ডু ইট, মানে জুগাড় যাকে বলে করতে হবে। So, এখন ছবিটা সাউন্ডের কাজ চলছে, অনেকটা এগিয়ে গেছে, তো একটু ঠিকঠাক ভাবে হোক এই যা। আচ্ছা, এর আগে যখন তোমার সঙ্গে আমার কথা হয়েছিল, মানে আমাদের এই ইন্টারভিউ এর জন্য, তখন পারিয়া রিলিজ করার আগের সময়, তখন যখন তোমার সাথে কথা হয়েছিল, তখন তুমি তোমার যে ক্যারেক্টারটা ছিল পারিয়ার,
অভিমন্যু, ওইটা নিয়ে তখন তুমি ডিসক্লোজ করতে চাওনি, মানে তুমি সেটা পুরোটাই তোমার দর্শকদের উপর ছেড়ে দিয়েছিলে যে দর্শকরা জিনিসটা দেখুক, তারপরে সেটা নিয়ে কথা বলুক। তো যখন পারিয়া রিলিজ করলো, তো রেসপন্সটা কিরকম পেলে? খুবই ভালো, মানে রেসপন্স, মানে এখনো অবধি মানে ভগবানের কৃপায় আমি প্রত্যেক কটা ছবি থেকেই, মানে যেগুলোতেই আমি যে যে ছবিতে এখনো অবধি আমার যেগুলো রিলিজ করেছে সবেতেই খুবই মানে ভালোই রেসপন্স পেয়েছি। মানে আর কি বলবো, মানে পারিয়ার থ্যাঙ্কস টু তথাদা অ্যান্ড দ্য এন্টায়ার টিম, যে তারা এমনভাবে ব্যাপারটাকে পোর্ট্রে করেছে। তথাদার সঙ্গে যখন আমার আলাপ, মানে একদিন তথাদার সঙ্গে আমার ফোনে কথা হলো, আমি পরের দিন বাড়িতে গেলাম, প্রায় 2-2.5 ঘন্টা কথা হলো। সেদিনকে গল্পটা নিয়ে কথা হয়েছে, কোনো কিচ্ছু কিচ্ছু অডিশন কোনো কিছু হয়নি, গল্পটা নিয়ে কথা হয়েছে এবং বিভিন্ন জিনিস নিয়ে কথা, র্যান্ডম জিনিস নিয়ে কথা হচ্ছে, বই নিয়ে কথা, অমুক জিনিস নিয়ে কথা। বাট আমি পরে বুঝতে পারছিলাম যে তথাটা আসলেই খুব সুন্দরভাবে মানে আহ, মানে একটা অ্যাক্টরকে কমফর্ট জোনে আনা সেটা করছে। তারপরে যখন আমরা মানে এই ওয়ার্কশপগুলোতে ঢুকলাম, অ্যান্ড তথাদার বাড়িতে ওয়ার্কশপ করা হচ্ছে গিয়ে মানে প্রায় 6-7 ঘন্টার ওয়ার্কশপ, অ্যান্ড আমি লোকটাকে দেখছি যে আহ, সে মানে কখনো আমাদেরও খাওয়া হচ্ছে না, কারোর কোনো কিছু মাথায় নেই খাওয়ার কথা, তথাদা নিজেও কিছু খাচ্ছে না, হি ইজ জাস্ট লিভিং অন ব্ল্যাক কফি। তো এবার মানে এই করতে করতে অনেক পরিশ্রম করে করে করা, তাই জন্য যখন জিনিসটা ফাইনালি বেরোয়, মানে যেটা আমি আবার পরের ক্ষেত্রে হয়েছিল, যেটা মুখোশের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন ফাইনাল প্রোডাক্টটা বেরোয় তখন মানে অনেকটাই মানে সেট গেম হয়ে থাকে এবং দর্শক এখন অব্দি তো ভালোই বলেছে, এটাই যা। এখন পারিয়া মানে আহ, এই যে অভিমন্যু ক্যারেক্টারটা তখন ডিসক্লোজ করা যায়নি, এখন দেখা গেছে একটা ব্যাপারটা। তো ওই যে অভিমন্যুর যে একটা ক্যারেক্টার, যে যেখানে পুরোপুরি ভাবে দেখাচ্ছে যে মানে কুকুরের মাংস পাচার করতে গিয়ে মানে সে অ্যাকচুয়ালি ইনভলভড এটার মধ্যে, তো ওই রোলটা প্লে করতে গিয়ে মানে কোথাও গিয়ে কি মানে ভেতর থেকে কিছু এসেছিল যে মানে এইরকম কেন, এরকম একটা চরিত্র মানে মানুষ কি এরকম অ্যাকচুয়ালি করতে পারে? ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি আমি এইটা ভাবতে শুরু করি যে আহ, অমুক চরিত্রটা এতটা খারাপ, এটা কি করে, মানে এটা কি আমার অসুবিধা হবে, তাহলে তো আমি মানে ওইখানে শাহিররাজ ওপিনিয়নটা দিচ্ছে, আমাকে তো ওই চরিত্রটা হয়ে উঠতে হবে। মানুষ বিভিন্ন জিনিস করতে পারে, একটা কোট আছে, হিউম্যান মাইন্ড ইজ আ ডেঞ্জারাস থিং। মানুষ বিভিন্ন জিনিস করতে পারে পৃথিবীর ইতিহাসে, ক্রাইম, সেটা মানুষের ওপর করা ক্রাইম, সেটা পশু পাখির ওপর করা ক্রাইম, সেটা বিভিন্ন জিনিস এত যাচ্ছে তাই রকমের হয়েছে যে মানে সেগুলো মানে এত ব্রুটাল জিনিস হয়েছে, তার মানে বিজার এক্সাম্পলস, অদ্ভুত অদ্ভুত এক্সাম্পল আছে। সো হয় না তো এরকম নয়, হয়। এবং সেখানে যদি একটা চরিত্রকে প্লে করতে হয়, অবশ্যই আমি চরিত্রটা মানে হয়তো আমি চরিত্রটা হয়ে উঠছি, এটা মানুষের কাছে যে মানুষ সেই সিনেমাটাকে ভালোবাসছে কিনা, মানুষ আসল মেসেজটা নিতে পারছে কিনা। আজকে পারিয়াতে যে কথাটা বলা হয়েছে, যে মেসেজটুকু দেওয়া হয়েছে, সেইটা যদি মানুষকে ইম্প্যাক্ট দেয় সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি একটা ক্যারেক্টার হয়ে উঠছি ওখানে, আমি শাহিরাজ বলে ওপিনিয়ন দিতে পারি না যে না এই ক্যারেক্টারটা না এই খারাপের মধ্যে জড়িয়ে আছে। সো ওখানে শাহিরাজ নেই, আমি নেই ওখানে। সো ওখানে অভিমান্যু আছে, তো এই যে। তো মজা লেগেছিল পুরো কাস্ট অ্যান্ড ক্রু এর সাথে কাজ করতে? হ্যাঁ, মজা লেগেছিল। বাট তখন এটা এটা হয়েছে মে নাগাদ, বোধহয় মে জুন নাগাদ হচ্ছিল, তখনও ভালোই গরম ছিল। ওই জন্য মজার, এখনকার গরমের সঙ্গে দম করে রিলেট করে নেওয়া গেল। সো পারিয়াতে ট্রেলারে একটা সিন ছিল যেটা সিনেমার জন্য না, যেটা ট্রেলার এবং মিউজিকটাতে মানে যেটা গানেও সিনটা ছিল, যে আমি বিরাট চেঁচাচ্ছি ওই ছাদের মধ্যে, ওই মানে এরা রাজারহাটে ওই একটা কমপ্লেক্সের ছাদে উঠে মানে চিৎকার করা। সো ভালো সিন, মানে খুব সুন্দর করে ওয়েল ক্রাফটেড, যেটা যেটা মানে ভেরি ওয়েল প্ল্যান, এই যে। দ্যাটস রিয়েলি নাইস। তো কংগ্রাচুলেশনস পারিয়ার এত সুন্দর মানে এত ভালো একটা সাকসেসের জন্য। থ্যাংক ইউ। তো তুমি আমাকে এটা বলো যে দেখো সবকিছুর একটা শুরু থাকে, ঠিক আছে? তো সাহির রাজের শুরুটা কোথা থেকে? আমার শুরু তো অনেক আগে হয়েছে, মানে আমি তো বলি আজকে আমার ইন্ডাস্ট্রিতে 14 বছর হয়ে আছে,
4 বছর আমি থ্যাঙ্কফুলি অভিনয় করতে পারছি। তার আগে আমি একদম স্কুলের শেষ থেকে শুরু করি, থিয়েটার দিয়ে শুরু করি। পরে আমি বুঝতে পারি যে না, আমি এইটা করতে চাইছি না। বিভিন্ন লোক বিভিন্ন জিনিস চায়। কেউ স্টেজে কাজ করতে চাইছে, কেউ স্টেজ এবং স্ক্রিন অন স্ক্রিন দুটোই করতে চাইছে। আমি বুঝলাম যে এটা আমার মিডিয়াম নয়। আমি প্রাইমারিলি এবং আমি অ্যাবসলিউটলি শুধুমাত্র ক্যামেরার সামনেই কাজটা করতে চাই, তাহলে তার মাত্রাটা অন্য হবে। এবার আমি বললাম যে না, আমাকে তার মানে এটা নিজেকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার জন্য আমি পড়াশোনা, এমনিতেই কলেজে পড়াশোনা শুরু করলাম এটা নিয়ে। আমার জার্নালিজম এবং ফিল্মস ছিল। সো মানে এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম, বাট দেন আগে মানে পাশে কেউ অভিনয়ের কাজ দিচ্ছে না। ওটা একটা লং জার্নি, মানে 10 বছর শুধু বিভিন্ন বিভিন্ন জিনিস হয়ে গেছে। এই মজাগুলো এগুলো বলা যায়, আই গেস এগুলো বেশ কিছু বলা যায়, কারণ নাম না নিয়েই বলছি। তো এমন এমন ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আহ, অনেকবার অনেক কিছু জিনিস শিখিয়েছে। মানে অনেক লোক প্রতিশ্রুতি দিয়ে শেষে নিজের কার্যসিদ্ধি করে নিয়ে বেরিয়ে গেছে। বিভিন্ন লোক বিভিন্নভাবে ইউজ করা, আহ, অনেক সময় নষ্ট হয়েছে। এবার এর মাঝখানে মাঝখানে আমি পাশে নিজের মানে টাকা রোজগার করার জন্য আমি কাজ প্রচুর করে গেছি। এবার তো এখন লোকজন জানে, মানে সেই আর নিজের ইতিহাস কত বলবো যে আমি এই কাজ করেছি, সিনেমা ক্যামেরার পেছনে প্রচুর কাজ করেছি। বাট আমার মনে হয় এই মানে শুরুটা তো হয়ে গেছিল। এই যে এতগুলো খারাপ ইনসিডেন্ট হয়ে গেছে, এই খারাপগুলোই কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে তৈরি করে দেয়। অনেক লোক মানে অনেকেই হয়তো বলবে যে এইখানটা থেকে মানে আমি জানি না, আমাকে যদি কেউ প্রথম দিনে বলতো তোমার 10টা বছর লাগবে তারপরে কিন্তু তোমার প্রথম ছবিটা পাবে, কিভাবে রিয়াক্ট করতাম আমি জানি না। বাট না ছেড়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো করে থাকতে হবে। ভুলভাল ইনসিডেন্ট মানে আবোল তাবোল লোকজন, এক একজনের কত কত মানে কোনো কাজ নেই তাদের, মানে কাজকর্ম কেউ কিছু করেনি, কিন্তু তাদের বিভিন্ন মানে তারা যখন কথা বলবে তাদের মনে হবে যে কত। আর মানে এরকম লোকজন আমি এত দেখে এসেছি, এত দেখে এসেছি, এখন দেখলে মানে সামনে দেখলে আমি আগে পালাই মনে হয়। মানে আছে এরকম প্রচুর আছে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন আমি আমি একসময় প্রচুর ছবি দেখতাম, দিনে 5টা করে ছবি দেখেছি, এরকম হয়েছে। এবার এই ফিল্ম ফেস্টিভ্যালের নাম করে এরকম অনেক লোকই যায়, কারণ ফিল্ম ফেস্টিভ্যালের ওই টিকিটের ব্যাপারটা তো, কার্ডটা তো 500 টাকা দিয়ে পেয়ে যাওয়া যায়। বা ধরো কেউ টাকা দিয়ে ওরা নিলেও না, এমনিতেই যায়, নন্দনে বসে আছে, আড্ডা মারছে, প্রেম করছে, সব ভালো কথা। এবার এইখানে না প্রচুর লোক এরকম আছে যারা মানে প্রচুর বকবক করে, আচ্ছা। প্রচুর বকবক করে। এবার মানে অ্যাট ওয়ান পয়েন্ট তুমি তোমার প্রথমে হয়তো ভাববে যে আমি কথা বলবো, কথা বলে হয়তো এর থেকে শেখা যাবে, ও আচ্ছা জানা যাবে। এবারে বুঝবে যে কাজে কর্মে কেউ কিছু করে না, বেকার বক 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 করে যায়, প্রচুর প্ল্যানিং, পিএনপিসি, এই করছে, ও ওই করছে, ও খারাপ সে খারাপ। তোমার লাইফে আজকে তুমি আমাকে নর্মালি বলো যে তুমি তোমার লাইফে 10টা খারাপ লোক ফেস করোনি? না, আমি আমার লাইফে 10টা খারাপ লোক ফেস সবাই করিনি। মোটামুটি কিন্তু face আমি যদি আজকে এখানে এসে এই ইন্টারভিউতে ওই খারাপ লোকগুলো কেন খারাপ বলতে শুরু করি, দিস ক্যানট বি দ্য গেম। এটা পিএনপিসি করার জায়গা নয়। হয়তো আমি 5টা লোককে অ্যাওয়্যার করতে পারি, দেখুন এরকম এরকমও হয়, কিন্তু আপনাকে নিজের কাজটা করতে হবে, আমাকে একটা পজিটিভিটি ছড়াতে হবে। সেই রকম প্রচুর লোক আছে যারা প্রচুর বকবক 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 করে যায়, মানে নন্দনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, দুটো ভাঁড়ে চা নিয়ে, মানে হ্যাঁ এই সিনেমা বানাতে হবে। একজন আমাকে এসে বলছে একদিন, হ্যাঁ মনে আছে, যে পারফিউম দ্য স্টোরি অফ আ মার্ডার বলে একটা সিনেমা আছে, যে আমি ঠিক করছি বাংলায় পারফিউম বানাবো। একটা সেট ডিজাইনের জন্য ভাবছিলাম যে সঞ্জয় লীলা বানসালির মতন করে ব্যাপারটা প্ল্যান করা যায়। আমি বলছি, কি এটা কি বলছে, কেন that is বলছে, considered to be one of the classic films, perfume আমি বলছি যে কি কি কেন বলছে ও, ও কোথায় বলছে আমাকে, ও বসে বসে ওখানে নন্দনে বসে বসে এগুলো আমায় বকে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম আমি এই লোকটার সঙ্গে দেখা হয়েছে আমার। সো এরকম প্রচুর লোক থাকে। কারোর সঙ্গে আমার আমি ভুল বশত, কারণ আমরাও তো অনেক সময় আমাদের একটা আশা আছে, হ্যাঁ কাজ করতে হবে, কাউকে চিনি না সেই অবস্থা থেকে এসছি, কোনো বাবা মা বা কারোর ব্যাকআপ নেই ইন্ডাস্ট্রিতে, এমন জায়গা থেকে এসছি, সেইখানে হঠাৎ করে যদি একটা লোক একটু স্বপ্ন দেখায়, তখন আমরা ভাবি যে আচ্ছা এই স্বপ্নটা বোধহয় মানে আমাকে কোথাও নিয়ে যেতে পারে। মানে এরকম হয়েছে, আমি 2 বছর 2.5 বছর একটা জায়গায় দিই, তারপরে বুঝতে পেরেছি না এটাও সম্পূর্ণ মানে খারাপ জায়গা, ভুলভাল জায়গা। মানে এই হয় আর কি, যাই হোক। তো
মুখোশের ডেভিড পল, যদি আমি আসি তোমার চরিত্রগুলোর মধ্যে, তো মুখোশের ডেভিড পল, তারপরে আবার প্রলয়ের যে নেগেটিভ ক্যারেক্টারটা ছিল তোমার জ্যাক, বা ধরো তোমার পারিয়ার অভিমন্যু, এই তিনটে ছবির তিনটে ক্যারেক্টার আলাদা, টোটালি একটা চেয়ে এক একটা আলাদা। তো এই তিনটের মধ্যে কোন ক্যারেক্টারটা প্লে করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? তিনটে আলাদা। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে তিনটে আলাদা আলাদা ভালো লাগাও আছে অফকোর্স, মানে যখন সেটা সবারই হবে। মানে আজকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন ম্যাচটা তোমার সব থেকে ভালো লেগেছে, তো তিনটে ম্যাচ হয়তো তোর আলাদা হবে, সবই হবে। এবার বাকি যে ছবিগুলো আমি করেছি, এবার সবসময় না, মানে যাই হোক না কেন, ওই প্রথম ম্যাচটা, প্রথম জিনিসটা, প্রথম ছবিটা, ওটা একটা আলাদা এক্সাম্পল, মানে আলাদা একটা জিনিস হয়। তো এবার আমি যতই যাই হোক, আমার কাছে অলওয়েজ মুখোশ থাকবে। তার কারণটা হচ্ছে কি, আহ, পরে না, মানে একটা টাইমের পরে জেনে যাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা করতে পারছি, বা আমি আমি বলছি না ওভার কনফিডেন্স চলে আসে, বাট একটা লোক ধরছে আমি টেম্পারামেন্টটা পাচ্ছি যে হ্যাঁ আমি এটা করেছি বা করে এসেছি। আজকে আমাকে এখানটাতে পাঁচটা লোক চেনে, বা তারা এরম ভাবে ডিল করবে, তারা এইটা বলবে, বা আমি যদি দুটো কথা বলি জিনিসটা হবে এরকম। কিন্তু প্রথম জায়গাটাতে তখন না, মানে সবকিছু এটা খুব অদ্ভুত, কারণ আমি যেভাবে যেভাবে দেখে এসেছি একটু, মানে এমন কিছু যেগুলো বলি যেগুলো কোথাও বলিনি। মানে ধরো আমি মুখোশ করার একটু আগের ঘটনাগুলো আমার কিরকম, মানে এই 10টা বছরের মধ্যে, তার আগে আমি অনেকগুলো তো জিনিস করছি। মুখোশের আগে এটা হচ্ছে কি, মুখোশ 2021-এ শুটিং হলো, 20-তে, 21-এ শুটিং হলো, হ্যাঁ 21-এ শুটিং হয়ে 21-এই রিলিজ করেছে। 20-তে হচ্ছে মানে কোভিড। এবার আমি কোভিডের ওখানটাতে, মানে আমি আমি বুঝতে পারছি না তখন, মানে আচ্ছা কোভিড বোধ হয় 19-এর, না 20 থেকে এলো, পুরীতে? 20 থেকে এলো, হ্যাঁ। এবার 20-তে, মানে কোভিডের আগে আমি যখন দেখছি কিছুই হচ্ছে না, এবার আমি বলেছি যে না, এবার একটু টাকা পয়সা জমিয়ে আমি এখান থেকে চলে যাবো, আর কিছু হবে না। তারপরে সেটাও হলো না, কোভিড চলে এলো, প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেল, আর টাকা পয়সা পকেটে নেই, শেষ। তো এবার নভেম্বর, হ্যাঁ 20 নভেম্বরে আমি একটা আবুল তাবুল একটা একটা কোম্পানি, যেটা নিজেকে কাস্টিং হাউস বলে পরিচয় দেয়, তো সেরকম একটা কোম্পানিতে আমি জয়েন করি। হ্যাঁ, বলতে কোনো অসুবিধা নেই, আবুল তাবুল কোম্পানি মানে আবুল তাবুল। তো এবার সেখানে আমি জয়েন করেছি। এবার তারা আমাকে বলেছে অভিনয়ের জন্য। আমি অভিনয়টা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে যে অভিনয়টা, মানে একটা স্ক্রিপ্ট আনা হয়েছে, স্ক্রিপ্টটা অ্যাবসলিউটলি খারাপ, বাজে, কিছু করার নেই। তো এবার এই বাজে একটা স্ক্রিপ্ট, মানে আমার কি, মানে বেগার্স ক্যানট বি চুজার্স, একটা কাজ পেয়েছি, পাঁচটা লোককে দেখাতে তো পারবো। এবার আমি এটা শুটিং করতে গিয়ে দেখছি এরা আসলে যেটা বলছে আমরা একটা ওয়েব সিরিজ বানাবো, ইটস আ, মানে হিউজ ব্রেকিং, এটা যেটা বলছে ওয়েব সিরিজ বানাবো, অমুক জায়গায় এ করবো, তমুক জায়গায় করবো, আরে এইসব কিচ্ছু নয়, এই জালি জিনিস। সে হচ্ছে কি, সেই ইউটিউবে একদম মানে ক্লিয়ার বক্তব্য, একদম হচ্ছে ইউটিউবে বৌদি ঠাকুর, একদম ক্লিয়ার শট, এই এই হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এবার আমি বলি, কি হচ্ছে, এবার আমি এটাতে আমি তো ফেঁসে গেছি, আমি তো গেছি। ঠিক আছে, কিছু এমন কিছু নেই যেটাতে মানে আমি ঝামেলায় পড়তে পারি। হ্যাঁ ঠিক আছে, ইটস আ গুড, মানে ওকে, কারণ ইউটিউব তো বেশি কিছু করতে পারবে না এমন ভাবে, যাই হোক না কেন, তো একটা মানে বেকার একটা ওয়েব সিরিজ বানিয়েছে, ওই আর কি, মানে সেই কাইন্ড অফ, মানে লোককে হালকা মানে টিজ করে বেরিয়ে যাওয়ার মতো। ঠিক আছে, তো এবার আমি এরকম করলাম, এবার সেটারও টাকা পয়সা পেলাম। তারপরে এলো হচ্ছে গিয়ে, ওখানে আমি ওই অফিসটাতে মানে কাজ করছিলাম 2 মাস ধরে, কাজ করতে করতে সেখানে দেখছি সেখানে আলাদা লেভেল অফ জিনিসপত্র হচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। আমারও আর মানে টাকা পয়সাও মেরে দিচ্ছে, যাই হচ্ছে। এর মধ্যে আমি কি করব, আউট অফ নোওয়্যার আমি ভাবছি যে ধর আর ভালো লাগছে না, যা পকেটে আছে ওই নিয়েই বেরিয়ে যাবো অন্য জায়গায়, আমি আর থাকবো না। তো কোনো মানে কিছুই হচ্ছে না, এই হঠাৎ করে আউট অফ নোওয়্যার এসবিএফ এর কল, তারপরে মুখোশ। এবার এই ছেলেটা যে এতগুলো জায়গায় চেষ্টা করে, আমি কিন্তু তার আগে ভেঙ্কাটেশে কোনো ছবি জমা দিইনি, কোনো প্রোফাইল জমা দিইনি, ভেঙ্কাটেশে কোনোদিন যাইনি, ভেঙ্কাটেশের অফিসের অ্যাড্রেস অব্দি জানি না। আমি লেক গার্ডেন্সের অফিসের অ্যাড্রেসটা জানি, অ্যাক্রোপলিসটা জানি না। তো এবার আমি এত বড় বড় জায়গার মধ্যে যেতেই পারিনি তার আগে। আমি কাজ করেছি, তার আগে যখন অন্য ভূমিকায় কাজ করছি তখন অনেকের সঙ্গে দেখা হচ্ছে,
কিন্তু আমি মানে অ্যাজ অ্যান অ্যাক্টর তো কিছু পুরোটা করে উঠতে পারিনি, তাই কারণ আমার খুব বড় হাউসগুলোতে যাওয়া হয়নি, তো না আমি পরে উইন্ডোজ করলাম, উইন্ডোজে কখনো গেছি, না আমি আরসিপি করলাম সেখানে কখনো গেছি, মানে রাজদার প্রোডাকশনের কথা বলছি। তো এবার আহ, এটার কি হলো এটার বেলাতে, এবার আমি গিয়ে দেখছি এত বড় বড় একটা ব্যাপার স্যাপার, এত বড় জিনিসপত্র, এত লোকজন, আমার দেখেই কিরকম মনে হচ্ছে এই কোথায় আমায় ফেলে নিয়েছি। এবার আমি এই ওই দিনকে সিচুয়েশন, আমি ভেতরে গেছি, আমি এটা একটু বলতে চাই এই সিচুয়েশনটা আমি কোথাও বোধহয় আমি বলিনি, এটা একটা মজার সিচুয়েশন, কিভাবে টেম্পারমেন্ট তৈরি হয়, কিভাবে বেড়ে পাকামি করতে হয়, তো এটা জানো। তো অ্যাবসলুট বেড়ে পাকামি, এবার কোথাও কোথাও না এটা বোধহয় দরকার হয়, তাহলে সে সবাই করে বসবেন তা না। তো এবার সিচুয়েশন বুঝে আমি গেছি, আমি দেখলাম শুধু আমাকেই রাখা হয়েছে টোটা রয় চৌধুরীর ছোটবেলার চরিত্রের জন্য। ভালো, আমি গিয়ে আমাকে বললো একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, এবার স্ক্রিপ্টটাও এমন স্ক্রিপ্ট দিয়েছে, সেই সিনটা হচ্ছে কি এখন মুখোশ সবাই দেখে ফেলেছে, যে বাবার ডেড বডির সামনে আমি কান্নাকাটি করছি, বাবার কফিনের সামনে। এবার পুলিশ আসছে, পুলিশ কাইন্ড অফ এটার মধ্যে খারাপভাবে ইনভলভ, পুলিশকে আমি দেখছি সেদিকে একটা রাগও আছে কারণ পুলিশের জন্য এটা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার বোনকে নিয়ে চলে যাওয়া হবে নানারিতে। সো মাথার মধ্যে প্রচন্ড খারাপ, মানে একটা খারাপ লাগা আছে, বাবার মৃত্যুটা পুলিশ ফ্রেম করেছে, অনেক কিছু এইসব ব্যাপার স্যাপার আছে। আমি বলছি যে এত ঝামেলার সিনটাই দিয়েছে, আচ্ছা। তো মানে কান্নাকাটি থেকে শুরু করে রাগ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এবার ওখানে গিয়ে আমার সত্যি কথা বলছি, আমি একদম দাঁড়িয়ে আছি, আমার এক প্রথম মনে হয়েছে যে আমি অত্যাধিক নার্ভাসনেস লাগছে, কি করব বুঝতে পারছি না। আমি শুধু একটাই কথা নিজেকে বলছি যে ভাই এ আর দ্বিতীয়বার আসবে না, আর দ্বিতীয়বার আসবে না। সো মানে জাস্ট কনসিডার ইয়োর সেলফ যে তুমি আজকে এখান থেকে বেরোবে, ভেঙ্কটেশের অফিস থেকে তুমি বেরোবে, তুমি মারা যাবে আজকে, গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার, তুমি ধাক্কা খাবে মারা যাবে। সো এই তোমার জীবনের শেষ শট, দিতে পারলে দাও, নইলে জাস্ট মানে যাও, বেরো, হবে না। তো এবার তাও এবার আমি যখন দিতে যাচ্ছি, এবার যিনি কাস্টিং ডিরেক্টর ছিল, আমি জানতাম না যে সন্দীপন আমার খুব ভালো বন্ধু, আমার মানে সন্দীপন হচ্ছে আমার স্কুলে পড়তো, সন্দীপন যে সিনেমাতে কাজ করছে আমি সেটাই জানতাম না, ও তখন ওখানে কাস্টিংটা দেখছিল। এবার এই সন্দীপনের জন্যই আমার কিন্তু প্রথম মানে প্রাথমিকভাবে এন্ট্রি মানে আমার ছবিতে। আমি জানতাম না যথারীতি ও কি করছিল, বাট হি ওয়াজ বিহাইন্ড দিস, এই সব কিছু কিছু তো হয় আর কি, মানুষ কোথাও কোথাও মিলে যায়, ব্যাপারটা হয়ে যায়। এবার আমি ও আছে আর যে ক্যামেরা নিয়ে সে আছে, তো এবার আমি ভাবছি যে আমি কি করবো, আমি ওই নার্ভটা পাচ্ছি না ওখানটাতে, যতই যাই হোক আমার একটা অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। এমন সময় আমার মাথায় মনে হলো যে মানুষের সাইকোলজি কি করে, আপনি যদি কাউকে হুট করে ক্যাপ্টেনশিপ দিয়ে দেন বা যদি কাউকে একটা ডমিনেন্ট রোল দিয়ে দেওয়া হয়, সে হঠাৎ করে একটা কনফিডেন্স পেয়ে যায়। তা আমি কি করলাম, আমি নিজেকে মনে করতে লাগলাম যে আজকে আমি এখানটাতে ডিরেক্ট করবো আমার শটটাকে। এবার আমি এসবিএফ এ অডিশন রুমে গিয়ে আমি বলছি যে শুরু করি, আমি বললাম না শুরু করবো না। আমি বললাম যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আগে পজিশনগুলো ঠিক করে নিতে হবে। এই হচ্ছে আমার বেড়ে পাকামি শুরু হয়েছে, আমি কথা বলা শুরু করে দিয়েছি। বললাম আগে পজিশনিংগুলো ঠিক করে নিতে হবে। ও বলছে হ্যাঁ বলো কীরকম ভাবে তুমি চাইছো। আমি বললাম যে আচ্ছা ওইখানে যে সোফাটাকে প্রথম কথা সরাতে হবে, সোফাটা কফিন হবে, তোমার ফার্স্ট অ্যাঙ্গেল হবে ওইটা, তুমি তাহলে এই অ্যাঙ্গেল থেকে তারপরে একটা কিউ, আমি আমার একটা কিউ দিও, যেই কিউটা দেবে তুমি মুভ করা শুরু করবে, আমি এগোবো, আমি মুভ করছি তুমি ক্যামেরা নিয়ে আমার আগে আগে এগোচ্ছ, ওভার দেয়ার আমি এরকম একটা পয়েন্টে আমি নেমে যাবো জিনিসটাকে। এবার এই গোটা শটটাকে আমি ওখানে ডিরেক্ট করছি যে এরকম করে যাওয়া যাবে, সোফা টোফা সরিয়ে। এটা আমি কেন করছি, শুধু নিজের কনফিডেন্স বিল্ড আপের জন্য আমি এটা করছি, যে এই একটা বলে নিজেকে বোঝানো যে হ্যাঁ ঠিক আছে, মানে আমি আমি মানে আই এম হ্যাভিং আ হোল্ড টু দিস। অ্যান্ড হলো, তারপরে করলাম। যাই হোক তারপরে 7 দিন পরে একটা ফোন কল, আমি ঘুমোচ্ছি, মানে আমার ঘুম ভাঙি ওর থেকে, মানে মধুর কল, ওর থেকে মিষ্টি কল, ওর থেকে ভালো কল বোধহয় আজ অব্দি হয়নি। এই কলটা করে বলা হলো দ্যাটস হাউ মাই ক্যারিয়ার স্টার্ট। সো অবশ্যই তাই জন্য প্রথম প্রথম সব ফিলিংই মানে খুব ভালো, মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো, মানে অদ্ভুত লাগছে, মানে দার্জিলিংয়ে গেছি যখন, যেখানে যেখানে শুটিং করেছি। মুখোশ, অফকোর্স মুখোশ, মানে ফার্স্ট মানে ওটা ওই সৌরভ গাঙ্গুলির লর্ডসের সেঞ্চুরিটার মতো। তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, সাহিরকে আমি আজ থেকে চিনি না, সাহিরকে আমি চিনি হচ্ছে 2019 সাল থেকে। তো যখন ফার্স্ট 2021-এ আমি মুখোশ সিনেমাটা দেখতে গিয়েছি,
এইটা জানতাম না তখন যে সেখানে সাহির অ্যাকচুয়ালি অ্যাক্টিং করেছে। তো যখন আমি দেখছি মানে সিনেমার পর্দায় যে আরে হ্যাঁ সত্যি তো, এটা তো সাহির, আমি তো ওকে চিনি, আমি লিটারালি বলছি, আমি যাদের সাথে গিয়েছি আমি লিটারালি বলছি যে আরে একে তো আমি চিনি, এর সাথে আমি কথা বলি, ও অ্যাক্টিং এ কবে নেমে গেল। লিটারালি মানে কোভিডের টাইমে যদি আমি দেখে থাকি, কোভিডের টাইমে অ্যাকচুয়ালি যদি আমি দেখি সাহিরের মানে অনেক ভালো ভালো কাজ করেছে, যে তখন মানে ইউটিউবে ও নিজের ছোট ছোট ক্লিপিংস ছাড়তো অ্যাক্টিং এর, মানে সেটা ভলডেমর্টের হোক বা নাসিরউদ্দিন শাহর হোক। তো ওই দেখে দেখে আমার মানে অ্যাপ্রিসিয়েশনটা ওর জন্য থাকতো যে না সেটা ভালো কাজ করছে, অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা পারে, ও জানে। তো সেইখান থেকে ডিরেক্ট তারপরে সাহিরের সাথে কোভিডের পর আই থিঙ্ক আমাদের মধ্যে সেরকম কোনো রকম কথা হতো না, মানে সামহাও আর কি ডিসকানেক্ট হয়ে যায় ওর সাথে। তো তারপরে হঠাৎ গিয়ে মুখোশে ওই সিনেমার মধ্যে ওকে আমি দেখছি, আমি ভাবছি যে আরে আমি তো ওকে চিনি, আরে ওর সাথে তো আমি কথা বলেছি, ও তো আমাকে বললোও না যে অ্যাক্টিং এ এরকম, মানে ও এসবিএফ এর সাথে কাজ করতে চলে গেলো, আমাকে বললোও না, আমি জানিও না কি থেকে কি হয়ে কি যাচ্ছে। বলবো আমি এরকম ভাবে গিয়ে সো না মানে সিরিয়াসলি দেখে খুবই ভালো লেগেছিল আমার ওই দিনকে, যে আমি লিটারালি বাড়িতে এসে ওকে আমি মেসেজ করছি যে আরে তুমি কি এই সিনেমাটা করেছো, তোমাকে আমি দেখলাম, এই সিনেমাটা আমি দেখলাম, আমার খুব ভালো লেগেছে পার্টটা। তো তুমি আমাকে বলো, কাজ টাজ নিয়ে তো খুবই চলছে, ঠিক আছে, কাজের মধ্যে তো সারাক্ষণ ধরে আর কি সিনেমা টিনেমা নিয়ে তো তোমাকে বিজি থাকতে হচ্ছে, এখন শর্ট ফিল্মের জন্য টোটালি বিজি তুমি। তো এই জায়গায় আমাকে বলো যে মেন্টাল হেলথটা কি কোথাও গিয়ে এফেক্ট করে? অফকোর্স মেন্টাল হেলথ এফেক্ট করে, মানে বিভিন্ন কারণে মেন্টাল হেলথ এফেক্ট করে। মাথা ঠিক থাকছে না, কোনো কিছুতেই মাথা ঠিক থাকছে না। এবার এটা আসলে মানে আমি জানি না যে মানে আমরা মানে কতজন বলতে পারি যে মানে আমরা আহ, সারাক্ষণ হ্যাপিনেসের ডেফিনেশনটা না খুব মুশকিল। মানে দেখা যাবে যে আমার থেকে অনেক খারাপ অনেকে আছে, তার থেকে অনেক খারাপ অনেকে আছে। এবার আমার রিয়েলিটি আমার থেকে যে আরো যার কাছে হয়তো অনেকটা আরো অনেক কিছু আছে, তার রিয়েলিটি আরো জীবনে দুঃখ আছে। এবার মেন্টাল হেলথ মানে আমার কিন্তু কাজের জন্য মেন্টাল হেলথ এফেক্ট করে না আমাকে। আমি যদি সিরিয়াসলি বলছি, আমাকে যদি 24 ঘন্টার মধ্যে কেউ বলে আমাকে 25 ঘন্টা কাজ করতে হবে, আমি কাজ করি। মানে আমাকে যাই বলুক, আমি যদি আমি যেটা করতে চাই, মানে যদি সিনেমাতে যেভাবে যে রোলে আমি কাজ করতে চাই, যে রোল মানে অ্যাজ অ্যান অ্যাক্টর বা এখন অ্যাজ এ ডিরেক্টর, এইটাতে আমি সব সময় আছি। আমি কোথাও মানে হচ্ছি না, আমি টায়ার্ড হচ্ছি না। মানে আমি সারা রাত জেগে আমার ছবির শুটিংয়ের জন্য ভোরবেলা মানে আমি গেছি বর্তির বিলে, আমি সেখান থেকে শ্যুট করে মানে সারা রাত আমার চলছে, তার আগের দিন থেকে চলছে, শ্যুট করে রাত জেগে আবার এখানে শ্যুট করা, ভোরবেলা থেকে ওটাকে প্রায় ওখান থেকে সকাল 8টার সময় বেরিয়ে আবার সিরিয়ালের সেটে ঢোকা, আবার সারা দিন শ্যুট করা, রাত্রিবেলা 11টা নাগাদ বাড়ি ফেরা। আমি খুব এনজয় করি, এটাই এনজয় করি। এবার মুশকিলটা হয়ে যায় কি, আমাদের সবসময় কাজকর্ম ঠিকঠাকভাবে থাকে না। তো এবার যারা আমরা মানে হয়তো যারা সিরিয়াল করি না, মানে সিরিয়াল যারা করে তারা তারা এটা একটা পায় যে সারাক্ষণ কাজ করতে পারছে। যারা সিনেমা করছে, সিনেমাতে সবসময় হচ্ছে না। আর একটা সিনেমা কটাই বা ডেট হচ্ছে, আমার আজ অব্দি মানে হায়েস্ট ডেট গেছে আবার বলতে। এবার এই কাজ না থাকার সময়টা না খুব অসুবিধা হয়ে যায়, এবং সেই সময় আরো অনেক কারণ চলে আসে। মানে বিভিন্ন জিনিস নিয়ে একটা জিনিস হয়। আর সব থেকে বড় কথা টাকা পয়সা, মানে ফাইন্যান্সিয়াল হেলথ হচ্ছে অনেকটা বড় একটা জায়গা। মানে যে বলে ইদার দ্যাট পার্সন ইজ রিচ অর এন ইডিয়েট, আমি জানি না সে কে। মানে মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে টাকা নেই তো আপনার কিচ্ছু নেই। মানে এটা অতি বাস্তব কথা। শাহরুখ খান বোধহয় এটা ইয়েল ইউনিভার্সিটিতে গিয়ে বলবে যে প্রথমে ধনী হও তারপরে দার্শনিক হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যে কারণ টাকা না থাকলে না মানে কিচ্ছু হবে না। এই বাড়িটা যেখানে বসেছি সেটা হবে না, এক কাপ চা হবে না, আমার একটা জামা হবে না, কিচ্ছু হবে না। সো এবং তাই জন্য মানে টাকার যে একটা কেন্দ্রিক জিনিস, কনস্ট্যান্ট এটা ভেবে থাকা, লড়াই করা, সংসার চালানো, তারপরে নিজের স্বপ্নটাকে নিয়ে এগোনো। এবার এমন জায়গা থেকে মানে শুরু করা যেখানটাতে আমি একটা মানে ওডাসিটি নিয়ে স্বপ্ন দেখা যে হ্যাঁ আমি এটা করবো। আমি প্রচন্ড স্টাবার্ন,
প্রচণ্ড স্টাবার্ন। আমি আবার কোথাও নিজের অনেক বড় শত্রু হয়ে যাই। এই যে আমি বলছি একমাত্র যে আমি প্রচণ্ড স্টাবার্ন, যে হ্যাঁ এটাই করব, এটাই হবে, আবার আমি আমার শত্রু হয়ে যাই যখন আমি নিজের মেন্টাল হেলথটাকে, নিজেকে ওই ডমিনেট করতে প্রচণ্ড আমি আমি অ্যালাউ করে ফেলি। এটা এটা আমাদের হয়তো হাতে থাকে না, মানে আমি জানি না, এটা হয়তো আমাদের হাতে থাকে না। সো অনেক সময় আমি নিজে হয়তো সময় নষ্ট করে ফেলছি এগুলো, মানে ভাবতে ভাবতে এরকম হয় আর কি, কিছু করার নেই। তার মধ্যে দিয়েও মানে অনেক কিছু বাঁচিয়ে রাখে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কি, নিজের স্বপ্নটাই আগে, যেটা প্রাথমিকভাবে বাঁচিয়ে রাখে এই যে। তো বিভিন্ন জনারে তো তুমি নিশ্চয়ই কাজ করেছো সিনেমায়। তো তোমার ড্রিম প্রজেক্ট কি? মানে এইরকম কি কোনো কাজ যেটা তুমি করতে চাও, যেখানে তুমি পুরোপুরি নিজের মতন করে করতে পারবে, যেখানে মানে তুমি জাস্ট নিজেকে দিয়ে দিচ্ছ ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য, এরকম কি আছে তোমার মধ্যে? না, সেটা হয়তো সব জায়গাতেই, মানে সব ক্যারেক্টারই সেটা দেওয়ার চেষ্টা থাকছে। বাট আমি এটা আগেও বলেছি, আমার ড্রিম প্রজেক্ট জনার বলা হয় তাহলে ওয়ার ফিল্ম আর মাফিয়া ফিল্ম, যেটা মানে হয়তো সেই স্কেলে এখানে হচ্ছে না। আমি জানি না ওয়ার ফিল্ম এখানে হওয়া সম্ভব কিনা। সো এই দুটো। এবার যদি ক্যারেক্টার করতে করতে বলা হয়, আমি আমার চেষ্টা থাকবে যে আমি যেটা নই সেটা, মানে ফর এক্সাম্পল আমি হামি টুতে একটা খুব ছোট চরিত্রে আছি, বা ওটার জন্য আমায় কিচ্ছু এক্সট্রা এফোর্ট দিতে হয়। ওটার জন্য মানে তার মানে কি, একটা অ্যাক্টরকে তাকে শুধু সে জানে স্কেলটা কি, কোন স্কেলে ডায়লগ বলতে হয়, আর তাকে জানতে হচ্ছে টেকনিকটা কি, মানে কিভাবে কোন ক্যামেরা কোথায় কি ধরতে হচ্ছে, আর তো কিছু জানতে হচ্ছে না। যতটাতে আমি মানে ওটা তো আমি ছিলাম, মানে ইটস লাইক মানে আমি আই ওয়াজ অলমোস্ট প্লেইং মাই সেলফ। তো এটা ছাড়া যেখানটাতে অনেক কিছু, এই রিসেন্টলি আমি একটা কাজ করলাম, একটা লং শর্ট ফিল্ম। ফাল্গুনী জেঠু মানে ফাল্গুনী চ্যাটার্জি আমার বাবার চরিত্র করেন এখানটাতে। 1947 বলে একটা ছবি, দেবাশিস দত্তের ডিরেকশন, পল্লব মালাকারের চিত্রনাট্য। এই ছবিটিতে আমি একটা ক্যারেক্টার প্লে করলাম যার সেরিবেল প্যালসি আছে। এবার আমি খুব মানে এই যে চেয়ারটাতে বসে আছি, মানে ওইখানটাতে মানে থ্রু আউট, তার মানে কি কোনো বালিশ টালিশ থাকা সত্ত্বেও মানে আমি কনস্ট্যান্ট মানে একটা প্যাটার্ন ধরে মানে একইভাবে এরকম ভাবে কথা বলে যাচ্ছি। এবার যেহেতু আমি একটা প্যাটার্ন অফ অভিনয়তে বিশ্বাস করি, যতটা করা সম্ভব হয় করি, সেটা হচ্ছে মেথড অ্যাক্টিং আমি চেষ্টা করি করার। আবারও বলছি যে বাংলায় বসে হয়তো এতটা শর্ট স্প্যানের মধ্যে মেথড অ্যাক্টিং করা সম্ভব হয় না, যেটা অনির্বাণ ভট্টাচার্য বারবার এই কথাটা বলেছে, আমি এটা বারবার বলি, কিন্তু তার মধ্যেও চেষ্টা থাকে। এটা আমি ওইখানে গিয়ে আমি অনসেট থ্রু আউট এরকমভাবে বসে ওই ক্যারেক্টারটাকে করার চেষ্টা করছিলাম। এরকম ধরনের চরিত্র যেগুলো একটু চ্যালেঞ্জিং থাকবে, মানে যেটা হয়ে ওঠাতে মুশকিল থাকবে। আবার পুরো যখন করেছিলাম আমি তো এরকম কথা বলতাম না, আমি কখনো এরকম কথা বলিনি। এবার ওইটা একটা চ্যালেঞ্জ, মানে তুমি যদি হট করে এক ধরনের কাস্টিং হয় না, আচ্ছা ও ওটা পারে, ওকে দিয়ে ওটা করিয়ে নেবে, তুমি আর একটা লোককে ভেবে দেখো, তাকে মানে একটু কনসিডারেবল টাইম দাও যে আচ্ছা ওকেও এটা মানাতে পারে, কিন্তু ওরা পারে না, তাহলে কি ওকে শেখাতে পারলে ও পেরে যাবে, বা ধরো ওকে একটু সময় দিলেও শিখে নিতে পারবে। সব অ্যাক্টর যারা কাজ করছে তারা আমার মনে হয় যে এইটুকু করার চেষ্টা রাখে। তো আমি চাইবো যে এমন কিছু যেটা আমি কখনো করিনি, বা যখন এটা মানে আমি নিজেকে নিয়েও ভাবিনি, সেরকম কিছু করা। তো ওয়ার ফিল্মের ক্ষেত্রেই আসি, তো এরকম একটা সিনেমার নাম বলো যেটা তোমার খুব ভালো লেগেছে। প্রচুর আছে, একটা। আমি না একটা ওয়ার ফিল্ম না, একটা ওয়ার সিরিজ বলছি, ব্যান্ড অফ ব্রাদার্স। একটা বলা যায় না, হোলোকস্ট ফিল্ম একটা বলতে গেলে শিমলাস লিস্ট চলে আসবে। আর কোনটা নাম নেবো কোনটা নেবো না, মানে অদ্ভুত অদ্ভুত একটা ছবি। আমি প্রচুর এই ছবিগুলো, স্পিলবার্গের ছবিগুলো, বা এই অল কোয়াইট কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এই ছবিগুলো অনেক লোক দেখে ফেলেছে, অনেক লোক জানে। একটা ছবির কথা কেউ জানে না, অনেকেই জানে না, দ্য ক্যাপ্টেন বলে, দের হকমান, জার্মান ছবি, দ্য ক্যাপ্টেন। মানে ওইটা দেখা, ওটা একটা খুব আন্ডাররেটেড একটা ওয়ার ফিল্ম। একটা লোক যে ক্যাপ্টেন নয়, যে শুধুমাত্র একটা খুবই একটা নিচু মানে একটা ইয়েতে ডেজিগনেশনে কাজ করছে, সে হঠাৎ একটা মানে ক্যাপ্টেন মানে মৃত ক্যাপ্টেনকে খুঁজে পাবে, তার ড্রেসটা পরে ও ক্যাপ্টেন হয়ে, ও শুধুমাত্র মানে আইডেন্টিটিটা চেঞ্জ করে ও মানে জার্মান আর্মির মধ্যে ও শুধু নিজের ডমিনেন্স বা নিজের সাইকোলজিটা কি ও ডমিনেট করতে চায়। ও তো অনেক জনের ডমিনেট হয়েছে, ও ডমিনেট করতে চায়। ও শুধু নিজের মানে নিজের চাহিদাটাকে মেটানোর জন্য ও মানুষকে আঘাত করবে বা অনেক কিছু করবে।
অদ্ভুত সাইকোলজি, প্রচুর ছবি আছে, কি বলবো আর কি বলবো। মানে কোনো পার্টিকুলার এমন কোনো সিনেমা যেটা তুমি বারবার দেখতে চাও, মানে যখনই টাইম পাও তো সেটা বারবার তুমি, তোমার মধ্যে ইচ্ছে থাকে যে এই সিনেমাটা আরেকবার আজকে গিয়ে দেখবো? সেটা কি মানে ওয়ার ফিল্ম না মানে যে কোনো মানে এরকম যদি ফিল্ম হয় তাহলে আমার কাছে মানে মানে এটা ওয়ার ফিল্ম নয়, যদিও আমি এটা ওয়ার ফিল্ম না নিয়েই বলছি, বারবার যদি দেখতে হয় ডেড পোয়েট সোসাইটি। ডেড পোয়েট সোসাইটি অনেক কিছু শেখায় আমার। এত সিনেমা তো তুমি দেখেছো, ঠিক আছে, এবার এত সিনেমায় এত লোক এত রকমের অ্যাক্টিং করছে, তো কারোর কোনো পার্টিকুলার মানে ক্যারেক্টার যেটা গিয়ে তোমার মনে হচ্ছে যে এই এই লোকটা এই ক্যারেক্টারটা খুব ভালো প্লে করে, হয় না যে ভালো গুণটা আমরা নিই, তো এইরকম কি কিছু আছে যে কাউকে তুমি ফলো করো বা যার এই ভালো গুণটা তুমি নিতে চাইছো? বিকজ অনেকেই মানে আমি মানে নাম নিয়ে শেষ করতে পারবো না, এত ভালো ভালো আর কি অ্যাক্টরস আছে, তো এনিথিং লাইক দ্যাট। হ্যাঁ, তবে এই একটা থিন লাইন হয় না যে মানে কপি আর ইন্সপিরেশনের মধ্যে, ইন্সপিরেশনটা সত্যি দরকার। আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড। আমি বারবার ধরে অ্যাল প্যাচিনোর থেকে অনেক কিছু শিখেছি। বডি অ্যাক্টিং আমাদের অনেকটা মানে মানে ডায়লগ ওরিয়েন্টেড করে ফেলি প্রথমেই, যারা ভাবি যে ডায়লগটা বলতে পারলেই অনেক কিছু হয়তো হয়ে যাবে। এই যে হাত পাকে নাড়া বা কি করে কি কাজ করতে হয়, এটা আমি প্রচন্ড পরিমাণে অ্যাল প্যাচিনোর দ্বারা ইনফ্লুয়েসড হই। এখন একটু ডিরেকশন, একটা অন্য কথা বলছি, যখন ডিরেকশন দিতে শুরু করলাম তখনও আমি বুঝলাম যে এতদিনের পড়াশোনাটাও কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ব্যক্তির থেকে কোনো না কোনো ইনফ্লুয়েন্স আমার মধ্যে রেখেছে। যেমন ক্রিস্টোফার ডয়েলের সিনেমাটোগ্রাফি আমার খুব ভালো লাগে। ভদ্রলোক যেভাবে ডাচ শট ব্যবহার করেন ওয়াঙ্কার ওয়াইয়ের ছবিতে, মূলত ওয়াঙ্কার ওয়াইয়ের ছবিতে কাজ করেন, আমি দেখেছি যে তার মানে এটা আমার কোথাও না কোথাও সাবকনসিয়াসে আটকে গেছে যে হ্যাঁ এরকম ভাবে তো ইউজ করা যায়। বা ধরো ড্যারেন আরোনফস্কি যেভাবে এডিট করান, ওনার মানে প্রাইমারি মানে উনি তো ডিরেক্টর, তাই ওনার কথাই বলবো যে উনি যেভাবে এডিট করান, ওই এডিটিং প্যাটার্নটা কোথাও না কোথাও আমার খুব আমাকে টেনেছে। রিসেন্টলি একটা জোন অফ ইন্টারেস্ট বলে ওয়ার ফিল্মই বেরিয়েছে। জোন অফ ইন্টারেস্ট এই বছর বেস্ট সাউন্ড পেয়েছে অস্কারে। আমরা অডিও ভিজুয়াল সিনেমা দেখছি, তার মানে এটা কি আমরা অডিও ভিজুয়ালি একাধিক ন্যারেটিভ বা একটা ন্যারেটিভের গল্প দেখছি। জোন অফ ইন্টারেস্ট এমন একটা ছবি যে অডিও ভিজুয়ালি তোমাকে একটা গল্প বলবে, কিন্তু তোমাকে অডিওতে আর একটা গল্প বলবে। অর্থাৎ তুমি শুধু সাউন্ড শুনে মাথার মধ্যে ইমাজিন করে আর একটা সিনেমা নিজের মাথার মধ্যে চালাবে। তার মানে আমি দেখছি অডিও ভিজুয়ালি একটা সিনেমা, আমার অডিওটা আর পেছনের অডিও এমন এক্সট্রা অডিও চলছে যেটা দিয়ে আমি মাথায় আর একটা সিনেমা চলছে। সে এটা আমায় খুব ভাবায়, অডিও ন্যারেটিভ সম্বন্ধে ভাবায়। তো এরকম ইনফ্লুয়েন্স মানুষকে নিজের পজিটিভ ইনফ্লুয়েন্সেস থাকবে। তো এবার একটু আমরা অন্যদিকে যাচ্ছি, আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড করব যেখানে তোমাকে ইনস্ট্যান্টলি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আমি আচ্ছা। কটা কোশ্চেন করবো, তোমাকে ইনস্ট্যান্টলি সেগুলোর অ্যান্সারটা দিতে হবে। তো লেটস স্টার্ট। আচ্ছা আমি একটু কাটছি, সরি সরি কাটছি। তুমি কি র্যাপিড ফায়ারটা আগে করবে? বিকজ আমি এই কথাটা বলছি যে অনেকক্ষণ সিরিয়াস হয়ে গেল, তার আগে তো এই কোয়েশ্চেনগুলো করে নেওয়া উচিত। ফেভারিট ডিরেক্টর? ফেভারিট ডিরেক্টর সত্যজিৎ রায়। তিনটে উইশ? প্রচুর পয়সা কামাতে চাই, সেই পয়সাগুলো কামিয়ে ভেটেরিনারি ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে চাই থ্রু আউট ইন্ডিয়া, আর প্রচুর প্রচুর ছবি করতে চাই। নাইস। পারফেক্ট ডেট? পারফেক্ট ডেট ক্যান বি এনিওয়্যার, পাহাড়ে নিজের ভালোবাসার মানুষের সাথে। সমুদ্র না পাহাড়? পাহাড়। ক্রিস্টোফার নোলান না মার্টিন স্করসেস? ক্যানট বি, এটার উত্তর দেওয়া যায় না। বোথ, হ্যাজ টু বি বোথ, এটার উত্তর দেওয়া যায় না। পাপ হবে আমার, আমি এত বড় ব্যক্তি নই। 1 কোটি টাকা না ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুর করা? 1 কোটি টাকা। তার কারণ 1 কোটি টাকা দিয়ে আমি অনেক বিজনেস করতে পারবো, কিন্তু ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুরটা ওখানেই শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, তো আফটার দেব আর জিৎ তোমার নজরে সুপারস্টার কে মানে বাংলায়? বাংলায়? আচ্ছা। অনেক টাইম না হচ্ছে। আচ্ছা মানে সুপারস্টার আমি জানি না, বলতে পারছি না, এটা খুব অদ্ভুত লাগছে। যাই হোক, মানে আফটার দেবাজিৎ মানে একটা অন্য প্যারামিটার সেট করে দিয়ে সুপারস্টারের জামানাটা না শেষ হয়ে যাচ্ছে। এটা ঠিক সুপারস্টারের জামানা নয়, হয়তো স্টার লেভেল, হ্যাঁ স্টার থাকে, সুপারস্টারের জামানা নয়। ওকে, তো অ্যাক্টিং না করলে কি হতে? নেক্সট কোশ্চেন। ক্রিকেট খেলতাম। হ্যাপিয়েস্ট মেমরি? অবশ্যই প্রথম ছবি, মানে মুখোশ, এভরিথিং রিলেটেড টু ইট। পারিয়াতে
তোমার চরিত্রটা বাদে আমি যদি জিজ্ঞেস করি, তো তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা ছিল? দেবাশিসের লাট্টু। র্যাপিড ফায়ার রাউন্ড তো শেষ, পডকাস্টটা আমাদের প্রায় শেষের দিকে। তো পডকাস্টটা শেষ করার আগে এটাকে আরেকটু ইন্টারেস্টিং করে তুলি শেষ মুহূর্তটা, যে আমি চাই যে সাহির স্পন্টিনিয়াসলি একটা সিন ইনঅ্যাক্ট করে দেখাক এইখানে উইদাউট এনি কাইন্ড অফ প্রিপারেশন। আর এটার কোনো রকম প্রিপারেশন তুমি নিতে পারবে না, তোমাকে এক্ষুনি করতে হবে। তুমি কেন এত চাও বলো তুমি? বিকজ আমি চাই যে মানে তুমি কতটা ভালো অ্যাক্টিং পারো সেটা আমি চাই যে তোমাকে ইমিডিয়েটলি বলে তুমি ইমিডিয়েটলি করে দেবে। So, ইমিডিয়েটলি বললে চাবি দেওয়া পুতুল লেগে ঘুরে যাবে। হ্যাঁ পারলে তো তাই। তোমার অ্যাক্টিং স্কিলসটা তো ওই রকমই যে মানে তোমাকে ইমিডিয়েট দিল, তুমি সঙ্গে সঙ্গে দেখে তুমি জিনিসটা করে দিলে। না না, সেরকম হয় না। যাই হোক, চেষ্টা করছি। একটা মনোলগ আমি করে দিতে পারি, চেষ্টা করব। এটা মান্টো সিনেমাটা আমার দেখা হয়নি, এটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা। এটা সাদাত হাসান মান্টোর একটা মানে হিন্দুস্তান এবং পাকিস্তান সম্বন্ধে ওনার একটা কথা। Let's try. हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। इन चीखते चिल्लाते नारों में कई सवाल थे। मैं किसे अपना देश कहूँ, लोग धड़ धड़ क्यों मर रहे थे, इन सब सवालों के मुख्तलिफ जवाब थे। एक हिंदुस्तानी जवाब, एक पाकिस्तानी जवाब, एक हिंदू जवाब, एक मुसलमान जवाब। कोई से 1857 के खंडरों में ढूंढ रहे थे, कोई ब्रिटिश राज को जिम्मेदार ठहरा रहे थे, तो कुछ ऐसे भी थे जो इन्हें मुगल हुकूमत के मलबे में टटोलने की कोशिश कर रहे थे। सब लोग, सब के सब पीछे देख। लेकिन आज के कातिल लहू और लोहे से अपनी तारीख लिखते जा रहे थे। इस मजमून को सुनाते सुनाते मैं आपसे मार खा लूं, उफ तक नहीं करूंगा, लेकिन हिंदू मुसलमान फसाद में कोई मेरा सर फोड़ दे, मेरी खून की हर बूंद रोती रहेगी। मैं एक आर्टिस्ट हूँ, ये उच्च जख्म और भद्दे खाओ मुझे पसंद है। नमस्ते, सलाम वालेकुम। আউটস্ট্যান্ডিং, মানে জাস্ট কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না, কোনো প্রিপারেশন ছাড়াই এটা হলো লিটারালি। আমি মনে মনেও একবারও আওড়াইনি এখন, কিন্তু বসে আমি ভাবছিলাম মনে থাকবে কিনা। তো সাহির, থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে আসার জন্য। খুবই ভালো টাইম এনজয় করেছি তোমার সাথে, অনেক আমি কিছু জানতেও পেরেছি। আর বেশ র্যাপিড ফায়ার রাউন্ডটা যেরকম ইন্টারেস্টিং হলো, প্লাস তোমার অ্যাক্টিং স্কিলসটা তুমি দেখাতে পারলে আচ্ছা, উইদাউট এনি প্রিপারেশন। তো খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। মাঝে একটু ভুল ত্রুটি হতে পারে অ্যাক্টিং স্কিলটাতে। আই বিলিভ কি আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরও খুবই ভালো লেগে থাকবে। আশা করছি তো সেটাই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম শাহির রাজ। আমি আজকে ইনফোরো মিডিয়ার টিমের সাথে আছি। আজকে আমার একটা পডকাস্ট ছিল এখানটাতে। আর সবাই দেখুন, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড প্রোগ্রাম, বিভিন্ন কন্টেন্ট ইনফোরো মিডিয়া নিয়ে আসতে চলেছে। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং অবশ্যই ইউটিউবে ইনফোরো মিডিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। যা যা করতে আপনারা তা সবই জানেন। প্লিজ করুন, এনকারেজ করুন। তুমি আমার ফোনটা আমি তো ইনফোরো মিডিয়ার সাথে থাকবো, আপনারাও থাকুন।